আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, WBD64 এই চ্যানেলটি মৎস্য চাষে যারা নিয়োজিত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবৃন্দ, এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষে চাষিদের উপযোগী করে চাষিদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা এখানে উপস্থাপন করে থাকি এবং আধুনিক মাছ চাষ পদ্ধতি এবং মাছ চাষে উদ্ভূত যেসব সমস্যা সেসব সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি। শুধু দর্শকবৃন্দু, আমরা মাছ চাষ করার জন্য পুকুরে ন্যাচারাল খাবার তৈরি করি এবং এই ন্যাচারাল খাবার তৈরি করতে যে আমরা বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি। তো শুধু দর্শকবৃন্দু, অনেকে আমাদের কাছে জানতে চান যে জৈব সার, আমরা অজৈব সারগুলো আমরা ব্যবহার করি। দুই রকম সার, একরকম জৈব এবং অজৈব। অজৈব মানে যেটা রাসায়নিক সার, যেটা কলকারখানায় তৈরি হয়। এই সার প্রয়োগ করার ক্ষেত্রে একটি বিষয় আমরা ভুল করে আসতেছি, সেটা হলো ইউরিয়া সারের অত্যাধিক ব্যবহার। আমরা অনেকেই প্রাকৃতিক খাবার উৎপাদন করতে গেলে আমরা খুব সহজে সামনে আমাদের প্রথম মনে পড়ে যায় ইউরিয়া সারের কথা। কিন্তু ইউরিয়া সার আপনি কতটুকু পুকুরে দিবেন, কখন দিবেন না, কখন বেশি দিবেন, এটা একটু যারা আপনারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন, যারা মাছ চাষে সার ব্যবহার করেন, তাদের এটা একটু বোঝা দরকার। এটা বোঝার বিষয়টা হলো যে আপনি যে মাছকে খাবার দিচ্ছেন, মাছ এই খাবার খায় এবং পায়খানা করে। তো ইউরিয়া সার থেকে আমরা সাধারণত নাইট্রোজেন পেয়ে থাকি, আর মাছ যে খাবার খায় এবং যে পায়খানা করে, সেই পায়খানা থেকে নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থ আপনার পানিতে প্রতিনিয়ত মিশ্রিত হয়। এছাড়া আমরা যারা হাতে বানানো খাবার, অর্থাৎ ময়েস্ট ফিড, ভিজা খাবার যারা আমরা পুকুরে দেই, মনে রাখতে হবে যে এই ভেজা খাবার যখন আমরা মাছকে খাবার দিই, মাছ যখন খেতে আসে চারিদিক থেকে, সবাই মিলে যখন একযোগে খেতে যায়, তখন ওই যে গোল্লা করে দেয়া হয় এই খাবারের একটা অংশ পানির সাথে অনিচ্ছা সত্ত্বেও এটা গলে যায়। অনেকে বলে যে 20 থেকে 30% খাবার এরকম পানির ভিতরে গলে যায়। যে খাবারটা গলে যায় এটা মাছের নাগালের বাইরে চলে যায়, এই মাছ আর এই খাবারটা খেতে পারে না। তখন এই খাবারটা পুকুরে পচে আবার নাইট্রোজেনের জৈব পরিমাণ বেড়ে যায়, কারণ আমরা যে খাবারটা দেই সেই খাবার আমিষ সমৃদ্ধ থাকে, সেই খাবারে আপনার নাইট্রোজেন ঘটিত নানান রকম জৈব পদার্থ থাকে। তো ফলে পুকুরে এছাড়াও আমরা যারা নিয়মিত খাবার দেই, অর্থাৎ আমরা যারা পিলেট খাবার দেই বা বাসমান খাবার দেই, এই খাবারগুলো মাছে খায় এবং যত আমিষ সমৃদ্ধ খাবার দিবেন তত তার পায়খানা এবং প্রস্রাবের সাথে আপনার নাইট্রোজেনের পরিমাণ বেশি মিশ্রিত হবে। অর্থাৎ যারা পুকুরে নিয়মিত মাছকে খাবার দেয় তাদের ক্ষেত্রে পুকুরে নাইট্রোজেন সার কম ব্যবহার করতে হবে, কারণ এমনি আপনার নাইট্রোজেন পানিতে যুক্ত হচ্ছে। আবার যদি নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ ইউরিয়ার ফর্মুলা হলো NH2CO NH2, তার মানে NH2 নাইট্রোজেন, এখানে স্পষ্ট নাইট্রোজেন দেখাচ্ছে, এবং ইউরিয়া সারে 48% নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন ইউরিয়া ভিতরে সার হিসেবে যেটা আমরা ব্যবহার করি। তো এই যে নাইট্রোজেন থাকে, আবার ওদিকে আপনি রেগুলার খাবার দিচ্ছেন, মাছে খাবার খাচ্ছে, সেইটা আবার পানিতে নিঃসৃত হচ্ছে, নাইট্রোজেন যুক্ত হচ্ছে। ফলে আপনি যদি রেগুলার খাবার দেওয়ার পাশাপাশি আবার যদি নাইট্রোজেন সার পুকুরে ব্যবহার করেন, তাহলে নাইট্রোজেনের যে ক্ষতিকর অ্যামোনিয়া, NH3, NH4 অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়া, এই যে NH3 অনায়নিত যে অ্যামোনিয়া, এটার আধিক্য বেড়ে যায় এবং অ্যামোনিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মাছের ক্ষতি হয়। মাছের যে ফুলকা থাকে সেই ফুলকার রক্ত আক্রান্ত হয় এবং ফুলকা আপনার এই নাইট্রোজেনের কারণে ফুলকার যে এপিথেলিয়াল, তার যে পর্দা, সেই পর্দা আপনার ক্ষয় হয়ে যায় এবং রক্ত থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যে জিওলাইট, এই ইলেকট্রোলাইট পানিতে চলে যায়। ফলে মাছ রক্ত শূন্যতায় পড়ে যায়, মাছ রোগ আক্রান্ত হয়ে যায়। মাছ, এটাকে বলা হয় অ্যামোনিয়া ঘটিত আপনার করোসিভ অ্যাকশন, এবং অ্যামোনিয়ার আধিক্যের কারণে মাছ, আমরা সবাই জানি যে পুকুরের পানিতে অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ চাষে ক্ষতিগ্রস্ত হয়, মাছ ঘুরতে থাকে নানান ভাবে। মাছের গায়ে কোনো ক্ষত রোগ নাই, এমনি কোনো রোগ দেখা যায় না, কিন্তু মাছ মারা যায়। তো অ্যামোনিয়ার আধিক্য এটা একটি মাছ চাষে একটা বড় একটা বাধা। তাহলে এখন যদি আপনি আবার রেগুলার খাবার দিচ্ছেন, অর্থাৎ সেখানে আপনার পায়খানা প্রস্রাব থেকে প্রচুর অ্যামোনিয়া পানিতে যাচ্ছে, আবার যদি নাইট্রোজেন ঘটিত সার আপনি বেশি দেন, তাহলে আপনার পুকুরে অ্যামোনিয়া ঘটিত সমস্যা দেখা দিতে পারে। এই জন্য বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা বলতে চাচ্ছে যে আপনি
যদি প্রাকৃতিক খাবারের উৎপাদন বৃদ্ধি করতে চান তাহলে আপনি টিএসপি সারটা বাড়িয়ে দেন। অর্থাৎ যারা রেগুলার খাবার দিচ্ছেন, বিশেষ করে যারা আপনার নিজেরা ভিজা খাবার বানিয়ে খাবার দিচ্ছেন, তারা পুকুরে মোটে ইউরিয়া সার দিবেন না। প্রাকৃতিক খাবার তৈরি করতে আপনি শুধু টিএসপি সার দিবেন, শতকে 200 গ্রাম বা 150 গ্রাম থেকে 200 গ্রাম হারে আপনি টিএসপি সার দিবেন। ওখানে যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়াম নাইট্রোজেন ব্যবহার করে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মগ্রহণ করবে এবং সেই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আপনার জৈবপ্ল্যাঙ্কটন তৈরি হবে। যারা পিলেট খাবার দিচ্ছেন, পিলেট খাবারের ডুবন্ত পিলেট খাবারের একটা অংশ আপনার পানিতে গলে যায়, ফলে যারা পিলেট ডুবন্ত খাবার দিচ্ছেন, শুধু চাষি ভাইরা যারা ভিজা খাবার দিবেন তারা 1% ইউরিয়া দিবেন না, যারা পিলেট খাবার দিবেন তারা শতকে 100 গ্রাম এমন ইউরিয়া সার দিবেন। মনে রাখতে হবে যে যারা পিলেট খাবার দিচ্ছেন এদের আংশিক খাবার নষ্ট হয়, সম্পূর্ণ খাবার নষ্ট হয় না, ফলে এখানে আপনি ইউরিয়া সার দিবেন কম পরিমাণে দিবেন এবং টিএসপি দিবেন শতকে 200 গ্রাম। আর যদি আপনি সম্পূর্ণ ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করেন, মনে রাখতে হবে যে ভাসমান খাবারের 100% মাছ কনজিউম করে, মাছ খেয়ে ফেলে, ফলে এখানে উচ্ছিষ্ট খাবার থাকে না, ফলে এখানে মাছের পায়খানা থেকে শুধুমাত্র নাইট্রোজেন যুক্ত হয় পানিতে, খাবার থেকে কোনো ডাইরেক্ট নাইট্রোজেন যুক্ত হয় না। এই জন্য ভাসমান খাবারের ক্ষেত্রে আপনি পুরা ইউরিয়ার ডোজ ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যদি ভিজা খাবার দেন তাহলে দয়া করে আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন না, শুধু টিএসপি ব্যবহার করবেন। আপনি যদি ডুবন্ত পিলেট খাবার ব্যবহার করেন তাহলে ইউরিয়া অর্ধেক ডোজে 100 গ্রাম হারে আপনি শতকে আপনি 100 গ্রাম হারে ইউরিয়া সার দিবেন, 200 গ্রাম টিএসপি দিবেন। আর যদি ভাসমান খাবার দেন তাহলে আপনি 200 গ্রাম হারে ইউরিয়া, 200 গ্রাম হারে টিএসপি দিবেন। তবে পরিশেষে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলে দেই যে এই যে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপির কথা বললাম, এটা কিন্তু সব পুকুরের জন্য 1 গ্রাম আর না। কোন পুকুরে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি দিলে পানি সবুজ হয়, কোন পুকুরে 150 গ্রাম করে দিলেও কাজ হয়। এই জন্য পুকুর টু পুকুর এটা কিন্তু আপনার ভেরিয়েশন, ভিন্নতা আছে। আপনার পুকুরে কোন ডোজে দিলে পানি গ্রিনিশ হয় 4-5 দিনের মধ্যে, এটা আপনাকে নির্ণয় করতে হবে। আমরা 200 গ্রাম এটা আমরা একটা মধ্যম পন্থা বললাম। এটা 250 গ্রামও লাগতে পারে, 300 গ্রামও লাগতে পারে, আবার 150 গ্রামও লাগতে পারে। শুধু দর্শকবৃন্দ মনে রাখতে হবে এই সারের ব্যবহার, আমরা যারা রুই জাতীয় মাছ চাষ করি সারের ব্যবহার আমাদের প্রচুর ব্যবহার আছে পুকুরে। আমরা প্রতি 10-12 দিন অন্তর অন্তর পুকুরে সার দেই। তবে সার দেওয়ার ক্ষেত্রে আমি আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করলাম, দয়া করে এই আলোচনার গুরুত্বটা বুঝতে চাবেন এবং হলো আপনার এইভাবে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার মাছ নিরাপদ থাকবে, আপনার সারের ব্যবহার কম হবে, শারীরিকভাবে খরচ কমে আসবে। শুধু দর্শকবৃন্দ, বর্তমান সময়ে মাছ চাষ করে প্রফিট নেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে এই পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। জানলে আপনি মাছ চাষ ব্যবস্থাপনায় অধিকতর উন্নত পদ্ধতি অনুসরণ করতে পারবেন, আপনার খরচ সাশ্রয় হয়ে আসবে, কিন্তু আপনার ব্যবহার ভালো, উত্তম উৎপাদন হবে। তো যারা আমাদের এই উপস্থাপনা শুনলেন, আশা করি আমাদের এই আলোচনায় আপনার মাছ চাষে আপনার অনেক উপকার হলো। যদি এই আলোচনা শুনে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনারা এই অনতিবিলম্বে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা এই ধরনের আপনাদের দরকারি ভিডিও উপস্থাপন করার সাথে সাথে যাতে আপনি নোটিশ পেতে পারেন এবং আপনি দেখার সুযোগ পান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার সময় উপস্থাপনা শেষ করছি। আল্লাহ হাফেজ।